ঠিক দুপুর হতেই বৃষ্টি নামল। কলকাতার চেনা সেই ধীর ঝিরঝিরে বৃষ্টি। শহরটার মতোই যেন বৃষ্টিরও কোনো তাড়া নেই, ধীর লয়ে বয়ে গেলেই হলো। কলেজ স্ট্রিটের এমনিতে জল জমার বদনাম আছে, কিন্তু সেই বৃষ্টি এটা নয়। রাস্তাটা জলে আপাদমস্তক ভিজে যে পাতলা আস্তরণ তৈরি হয়েছে, তাতে চারপাশটা যেন চকচক করছে। ফুটপাথের বইয়ের দোকানদাররা তাড়াহুড়ো করে তাদের স্টলগুলো প্লাস্টিক দিয়ে ঠেকেছে একটু আগেই। ভিজে কাগজ আর চায়ের মিশ্র গন্ধ ভেসে বেড়াচ্ছে বাতাসে। আমি অরিত্র আমার ছোট্ট বইয়ের দোকানের ভেতরে দাঁড়িয়ে। কাঁচের দরজাটা বন্ধ করে রেখেছি। কাঁচের ওপরে বৃষ্টির ফোঁটা অসমান দাগ কেটে নামছে, সেগুলোই চুপচাপ দেখছিলাম। দরজাটা বন্ধ করতেই দোকানটা অস্বাভাবিকভাবে নীরব হয়ে গেছে। কলেজ স্ট্রিট চত্বরটাতেও শুধু বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। যেন এই জায়গাটা কোনো দিন ছাত্রছাত্রী আর তর্কের শব্দে ভরপুর ছিলই না। একটা পুরনো বইয়ের স্তূপের পাশে দাঁড়িয়ে বইগুলো দেখছিলাম। খুব যে প্রয়োজন আছে তা নয়, এটা অনেকটা অভ্যেসেই। হঠাৎ দরজার ওপরের উইন্ড চাইমটা বেজে উঠল। প্রথমে তাকাইনি, বইয়ের দিকে তাকিয়ে অভ্যাসবশতই বলেছিলাম, আসুন। তোর কাছে কি এখনো পুরনো কবিতার বইগুলো আছে? কণ্ঠস্বরটা থামিয়ে দিল আমাকে। এ তো খুব চেনা। যদি অন্য কেউ হয়, সেই অজানা আশঙ্কাতেই ধীরে ধীরে মুখটা ফেরালাম দরজার দিকে। না, ঠিকই চিনেছি। কাচের দরজা ঠেলে ভিতরে ঢুকে ভাঁজ করা ছাতাটা কোথায় রাখবে যে বুঝতে পারছে না, সে মেঘলাই। এক মুহূর্তের জন্য বাইরের পৃথিবীটা, বৃষ্টি, শব্দ, ট্রামের চলাচল সব থেমে গেল যেন। দরজার কাছে মেঘলা দাঁড়িয়েই যেন শব্দ রুখে দিয়েছে। খুব চেনা একটা মানুষ, অথচ সম্পূর্ণ অন্যরকম। চুলটা আগের চেয়ে লম্বা, চোখে যেন আরো তীক্ষ্ণতা, কিন্তু তার ভেতরে সেই চেনা উষ্ণতাটুকু এখনো কোথাও যেন লুকিয়ে আছে। তুই? মেঘলা হালকা ভদ্র একটা হাসি দিল, যেন খুব স্বাভাবিক ছিল এই সময় তার আমার দোকানের ভেতর দাঁড়িয়ে থাকাটা। আগে থেকে যেন বলেই এসেছিল। হাই অরিত্র। কথাটাও কত স্বাভাবিকভাবে বলল। কোনো অভিযোগ নেই, রাগ নেই, শুধু দূরত্ব। কিন্তু আমি কেন কোনো কথা খুঁজে পাচ্ছি না? কিছুক্ষণ চুপ থেকে শেষ পর্যন্ত মুখ খুলতে পারলাম। তুই ফিরে এসেছিস? আপাতত অ্যাকচুয়ালি অন্য কোম্পানি জয়েন করেছি। মির্চি বাংলায় শুনছেন গল্প মঞ্চ। এবার লিখবেন আপনি, শুনবো আমরা। এ সপ্তাহের গল্প মনসুন লেটার্স। লিখছেন অজিতেশ চৌধুরী। শুরু হচ্ছে মনসুন লেটার্স। মেঘলার আঙুলগুলো হালকা করে বইয়ের মলাট ছুঁয়ে যাচ্ছে। আমি কিন্তু তখনও কথা হাতাড়াচ্ছি। গলা শুকিয়ে আসা গিলে বললাম, রেডিও তাই না? মেঘলা একটু অবাক হলো, তাকালো আমার দিকে। তুই জানিস? আমি সব জানি। কথাটা মুখ থেকে হঠাৎই বেরিয়ে গেল, যেন অনেকটা দাবি রেখে বলে ফেলেছিলাম। মনে হলো একটু ম্যানেজ করা দরকার। হ্যাঁ, মানে আসলে আমি তো তোর শোর খুব বড় ফ্যান ছিলাম। আচ্ছা, বুঝতে পারছি দুজনের মধ্যে এই মুহূর্তের যে নীরবতা, তা বেশ অস্বস্তিকর। শুধু কাছে বৃষ্টির টুপটাপ শব্দ। মেঘলা দোকানের ভেতরে একটু এগিয়ে এলো। পুরনো বইগুলোর ওপর আঙুল বুলিয়ে যাচ্ছে, যেন এমন কিছু খুঁজছে যার নাম সে নিজেও জানে না। কিন্তু কিন্তু দিল্লির প্রোগ্রাম কি করে শুনতি সেখানে? ও একটা সফটওয়্যার আছে আমার কাছে, সারা বিশ্বের এফএম চ্যানেল শোনা যায়। মাঝে মধ্যেই শুনতাম। বোঝো কাণ্ড। এই চ্যানেলেও আমার প্রোগ্রাম রাত 8টায়। আচ্ছা শোন, আমি বাংলা কবিতার বই খুঁজছি। পুরনো হলে ভালো হয়,
ফিরে এসো চাকাপ, এই বিনয় মজুমদারের আছে। মেঘলার সব কথা শুনতে পাচ্ছি, বুঝতেও পারছি। হাতের হালকা কাঁপুনিটা কিভাবে লুকোবো শুধু সেইটাই বুঝতে পারছি না। কি যেন একটা হচ্ছে মনের ভেতরে। মুখ ফিরিয়ে নিলাম অন্যদিকে। আমি ওর দিকে না তাকালে যেন হাতের কাঁপুনিটা দেখাই যাবে না। বললাম, আছে, আমার কাছে আছে। মেঘলা পেছনের তাকগুলোর দিকে হাঁটতে লাগলো। প্রতিটা পা যেন ভারী। বছরের পর বছর চাপা পড়ে থাকা স্মৃতিগুলো যেন আবার জেগে উঠছে। আমি এগিয়ে গেলাম আরেকটা তাকের দিকে। শোন না, প্রথম এডিশনটা থাকলে সেটাই নেব। হ্যাঁ, আচ্ছা, দেখছি। একটা ধুলো মাখা পুরনো বই বের করে থমকে দাঁড়ালাম। তারপর মেঘলার দিকে বাড়িয়ে দিলাম। কিন্তু এই বইটা নিয়ে কি যেন মনে পড়বো করেও পড়ছে না। কি যেন বইটা দেওয়ার সময় আমাদের আঙুল ছুঁয়ে গেল। দুজনেই টের পেলাম, কিন্তু কেউ কিছু বললাম না। হ্যাঁ হ্যাঁ, এটাই নেব। হালকা ধুলো লেগে থাকলেও বইটা বুকে চেপে ধরল মেঘলা। কাউন্টারের কাছের হাওয়াটাও ভারী হয়ে উঠেছে। মাঝখানের বছরগুলো ওই ছোট্ট জায়গাটায় জমাট বেঁধেছে যেন। দাম হিসেব করছিলাম, কিন্তু চোখ তুলছিলাম না। একবার তাকালেই হয়তো সব কিছু ভেঙে পড়বে। জমাট বেঁধে থাকা বছরগুলো আলগা হয়ে যেন ভেসে যাবে কোথাও। তুই এই দোকানটা একাই সামলাস? মানে তুই এতদিন কলকাতায় ছিলি? না, প্রশ্ন করেনি মেঘলা। যেন একটা নিশ্চিত বক্তব্য। তাই কী বা উত্তর দেব? হালকা করে মাথা নেড়ে সায় দিলাম কথাটায়। মেঘলা কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, যেন ওই নতুন মানুষটাকে বুঝতে চাইছে। তারপর বইটা তুলে দরজার দিকে এগোলো। মেঘলা, সে থামল, কিন্তু পিছনে ফিরল না। আমিও থেমে গেলাম। হাজারটা কথা গলার কাছে এসে আটকে রইল, কিন্তু একটাও বেরোলো না। শেষ পর্যন্ত শুধু বললাম, ভালো থাকিস। তুইও। কথাটা বলার সময় স্পষ্ট দেখলাম মেঘলা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, যেন না বলা কিছু অনুভব করছে। তারপর সে বেরিয়ে গেল। উইন্ড চাইমটা আবার বেজে উঠল, এবার একটু মৃদু। তারপর দরজা বন্ধ হয়ে গেল তার পেছনে। আমি এগিয়ে গেলাম দরজার কাছে। ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে মেঘলার হেঁটে যাওয়া কিছুক্ষণ দেখলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম সেখানেই, যেখানে একটু আগেও মেঘলা দাঁড়িয়েছিল। বাইরে বৃষ্টি আরো জোরে পড়ছে। রাস্তা ধূসর ঝাপসা হয়ে গেল। কিছু কিছু দেখা হয় স্রেফ কাকতালীয়, আর কিছু দেখা হয় অসমাপ্ত গল্প ফিরে আসে নিজের শেষটা দাবি করতে। মনে হচ্ছে মেঘলার সঙ্গে এই দেখা হওয়াটা দ্বিতীয়টাই। দুপুরের সেই বৃষ্টিটা মাঝে একটু কমলেও রাত বাড়তে যেন আরো ঘন হয়ে নেমেছে। জানলার কাছে জল জমে শহরের আলো ঝাপসা। দূরে কোথাও ট্রামের ঘণ্টার শব্দ ভেসে আসছে। মনে হচ্ছে যেন পুরনো কোনো স্মৃতি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, নাকি মিলিয়ে যাচ্ছে না, আসলে ফিরে আসছে। কে জানে। জানলার ধারে বসে বাইরে তাকালেও চোখের সামনে ভেসে আসছে অতীত, পুরনো কথাগুলো, পুরনো সবকিছু। মেঘলাও কি আমার মতো বৃষ্টি দেখছে এখন? ওরও কি মনে পড়ছে আশুতোষ কলেজ? আশুতোষ কলেজ, আশুতোষ কলেজে অদ্ভুতভাবে কাছের ছিল অরিত্র। বন্ধুত্বের চেয়েও অনেক বেশি।
আবার ঠিক সম্পর্কও নয়। আমি যে অরিত্রকে ভালোবাসতাম এটাতে কোনো সন্দেহই ছিল না, কিন্তু ওই কোনোদিনও বলা হয়নি। মনে হতো অরিত্র হয়তো একই রকম ভাবে ভাবে, কিন্তু সেও কিছু বলেনি। পুরনো কথা যদি মনে পড়ে তাহলে নিশ্চয়ই সেই অষ্টমীর দিনটাও মনে পড়ছে। আমি আমি কি ভুল করেছিলাম? অষ্টমীর দিনটা বারবার মনে পড়ে। সেদিন ঠিক করেছিলাম, না আর নয়, এরকম একটা শুভ দিনেই অরিত্রকে মনের কথা বলবো। কলেজ স্ট্রিটের কফি হাউসের সামনে অপেক্ষা করছিলাম। চারপাশে পুজোর ভিড়, আলো, শব্দ সবকিছু মিলে সবার মধ্যে জেগে উঠেছে উৎসব। শুধু আমার ভেতরেই কেমন যেন একটা অস্থিরতা। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3, 4, 5 ঘন্টা ফোন করেছিলাম অসংখ্যবার, একটাও রিসিভ করেনি অরিত্র। ইভেন একটা মেসেজও না। প্রথমে রাগ, তারপর চিন্তা, তারপর ভয়, তারপর শুরু হয়েছিল খোঁজ। কলেজে, বন্ধুদের কাছে, চেনা অচেনা সব জায়গায়। কেউ বলল সে কলেজ ছেড়ে দিয়েছে। কমন এক বন্ধুর থেকে ঠিকানা জোগাড় করে অরিত্রর বাড়িতেও গিয়েছিলাম একদিন। দরজা বন্ধ, ভেতরে কেউ নেই, অরিত্রও নেই, বাড়ির কেউই নেই। 1 মাস ধরে খুঁজেছিলাম। তারপর একদিন খোঁজাও থেমে গেল। পড়াশুনো শেষ করে কলকাতা ছেড়ে চলে গেলাম। এই শহরটা শুধু অরিত্রর কথা মনে করিয়ে দিত। দিল্লিতে গিয়ে রেডিওর চাকরি পেলাম। কাজ ভালোই চলছিল, সব ঠিকঠাক, এভরিথিং সর্টেড আর কি। তবুও আসলে সত্যিটা হলো, ওই বলে না মুভ অন, ওটাই কোনোদিন করতে পারিনি। আজ আবার অরিত্রকে দেখার পর সব স্মৃতি যেন একসাথে ফিরে এসেছে। চোখটা কেমন জ্বালা করছে। আচ্ছা, যে বইটা মেঘলা নিয়ে গেল, ওই বইটা নিয়ে অস্বস্তিটা কেন যাচ্ছে না? কি যেন একটা জড়িয়ে আছে বইটার সঙ্গে, কি যেন একটা। বইটা পাশের টেবিলেই রাখা। খুব যে কিনতে ইচ্ছে হয়েছিল তা নয়, কিন্তু তখন অরিত্রকে দেখে কি যেন একটা বাধ্য করলো কিনতে। দেখি তো বইটা। এই তো। এ কি, বইটা খুলতেই একটা ভাঁজ করা কাগজ ভেতর থেকে পড়ে গেল। আমারই নাম লেখা। আর আরে এটা তো চিঠি। হাতের লেখাটা চেনা। অরিত্র, কি লিখেছে অরিত্র? মেঘলা, এই চিঠিটা তোকে কোনোদিন দিতে পারবো কিনা জানি না, কিন্তু না লিখলে আমার ভেতরের কথাগুলোতেই ডুবে যাব। এ তো পুরনো চিঠি। অরিত্রর চিঠি। দেখি তো কি লিখেছিল। তুই যদি কোনোদিন জিজ্ঞেস করিস কেন আমি এত দূরে চলে যাচ্ছি, আমি হয়তো উত্তর দিতে পারবো না। তোকে বিশ্বাস করি না বলে নয়, আমি ভয় পাচ্ছি বলে। বাবা নেই, আর তার সঙ্গে সবকিছু ভেঙে গেছে। এই
চিঠি কবে লিখেছিল অরিত্র? অরিত্র, কেন পাঠালি না? কেন পাঠালি না চিঠি? আমি নিজেকেই সামলাতে পারছি না, তোকে ধরে রাখবো কি করে? চোখ ঝাপসা হয়ে আসছে। তুই এমন কাউকে পাওয়ার যোগ্য যে প্রতিদিন ভেঙে পড়ে না মেঘলা। অরিত্র, অরিত্র, অরিত্র। রাত বাড়ছে, তার সঙ্গে বৃষ্টিও। ও, হঠাৎ মনে পড়ে গেল, ওই বইটায়, যে বইটা মেঘলা নিয়ে গেল, ওর ভেতরে চিঠি আছে। একটা নয়, অনেকগুলো। হাত থেকে বইটা পড়ে যাচ্ছিল, শেষ মুহূর্তে ধরে ফেললাম, কিন্তু নিচে কি পড়ে গেল? চোখটাও জলে ভিজে ঝাপসা হয়ে যাচ্ছিল। একটু মুছে মেঝেতে তাকাতে চোখে পড়ল, একটা নয়, আরো কয়েকটা ভাঁজ করা কাগজ, মানে আরো চিঠি। অরিত্র লিখেছিল, আর লিখে নিজের কাছে রেখে দিয়েছিল। দেখি তো, এই তো, এটা আমার নামই। এটাও সব আমার নাম, সব আমার জন্য লেখা। অরিত্র, কোনোটাই পাঠালি না কেন অরিত্র? ওই চিঠিগুলো পেলে কি মনে করবে মেঘলা? সবকটা চিঠিতে তো কষ্ট, ভয়, ভালোবাসা। এই চিঠিগুলো যে তখন পাওয়া দরকার ছিল অরিত্র, এখন নয়। এতদিন ভাবতাম তুই আমাকে ছেড়ে চলে গেছিস, কিন্তু এখন যে অন্যভাবে তোকে চিনছি অরিত্র। আচ্ছা আচ্ছা, চিঠিগুলো পরপর সাজালে কি গল্পটা পুরোটা বোঝা যাবে? আমি 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 কি তাই করব? এই চিঠিটা পরে লেখা, এটা এই তো, দেখি কি লিখেছে। আজ তোকে এড়িয়ে গেলাম, তুই বুঝতে পারিসনি, কিন্তু আমি দেখেছি তুই অপেক্ষা করছিলি। আচ্ছা, না, এটা তো অষ্টমীর আগের একদিন, কলেজের কাছে। অষ্টমীর দিন নিয়েও একটা চিঠি দেখলাম, সেটা যেন কোনটা? এই তো দেখলাম, এই যে। অষ্টমীর দিনটা আমি আসতে পারিনি, না ইচ্ছে করে নয়। আমি তখন হাসপাতালে ছিলাম, বাবার পাশে। কেন এরম করলি অরিত্র? কেন করলি? একবার তো বলতে পারতিস। তোকে ফোন করার সাহস হয়নি। কি বলতাম, যে আমি হারিয়ে যাচ্ছি? তুই রাগ করবি জানি, হয়তো ঘৃণাও করবি, তবুও তোর জীবনে আমি বোঝা হতে চাই না অরিত্র। এই চিঠিগুলো নিয়ে কি করব আমি এখন?
জানি দেরি হয়ে গিয়েছে, তবু জানা দরকার। আজ কলেজে গেলাম শেষবারের মতো। তোকে দূর থেকে দেখছিলাম, তুই হাসছিলি। ভাবলাম এটাই হয়তো ভালো, তুই যেন এইভাবেই থাকিস। আমি চলে যাচ্ছি, কোথায় জানি না, শুধু এইটুকু জানি যে তোকে আর খুঁজতে দেব না আমাকে। ভালো থাকিস মেঘলা। প্রতিটা শব্দ যেন বুকে আঘাত করছে। এতদিন পর্যন্ত আমার সামনে শুধু প্রশ্নগুলো ছিল, আর এখন আজ গিয়ে উত্তর পাচ্ছি, কিন্তু সেগুলো তো আরো বেশি কষ্টের। চিঠিগুলো বুকের কাছে জড়িয়ে ধরে জানলার বাইরে তাকিয়ে থাকলাম। বাইরে এখনো বৃষ্টি পড়ছে, কিন্তু আমার মনের ভেতরে একটা একটা অসমাপ্ত গল্প যেন আবার বাঁচতে শুরু করেছে। প্রথমে ভেবেছিলাম আজ কিছুতেই শুনবো না এফএম। গতকাল দুপুরের পর থেকে টানা নস্টালজিয়ায় ভাসছি। বৃষ্টির দিনে এক ঝলক দেখা দিয়েই মেঘলা কেমন বদলে দিল সব। মনে হয়েছিল এফএমে আর যে মেঘলার গলা শুনলে আবার ফিরে আসবে স্মৃতির ভিড়। কিন্তু সময়টা যত রাত 8টার দিকে এগোলো, ততই হাত নিষ্পিস করতে লাগলো। শেষ পর্যন্ত ফোনটা টেনেই নিলাম, কানে ইয়ারবাড লাগিয়ে সার্চ করে ফেললাম মেঘলার নতুন এফএম চ্যানেল। চেনা কণ্ঠটা ফিরে এলো আবার। গুড ইভিনিং কলকাতা, আমি আরজে মেঘলা আপনার সঙ্গে। চেনা সেই উষ্ণতা গলায়, কিন্তু অন্য দিনের চেয়ে যেন কিছুটা নরম, ভঙ্গুর। আজ আমি আপনাদের একটা গল্প বলবো। আমার গল্প নয়, একটা গল্প যেটা আমি একটা পুরনো বইয়ের পাতার মধ্যে খুঁজে পেয়েছি। কি বলছে মেঘলা? পুরনো বইয়ের পাতায়? তবে কি? এই গল্পটা দুজন মানুষের আর তাদের কিছু না বলা কথার গল্প। এই তো, দুজন মানুষের গল্প, নিশ্চয়ই চিঠিগুলো। ভাবছিলাম এবার দোকানটা বন্ধ করে বেরোবো, কিন্তু কি বিপদে ফেলে দিল মেঘলা। হাত পা যেন অবশ হয়ে আসছে। আমাদের গল্পের ছেলেটি লিখেছে, আজ তোকে এড়িয়ে গেলাম, তুই বুঝতে পারিসনি, কিন্তু আমি দেখেছি তুই অপেক্ষা করছিলি। আমার লেখা, আমারই চিঠি। অষ্টমীর দিনটা কিন্তু কেন? আমি এই আসতে চিঠিগুলো পড়ার জন্য ছিল না। পারিনি, ইচ্ছে করে নয়। আরে আমি তখন হাসপাতালে ছিলাম, কি বলছি? বাবার পাশে। কি বিরাট অস্বস্তি যে হচ্ছে, বুকে যেন পাথর চেপে বসেছে। চিঠিগুলো কোনো দিন পড়ার জন্য ছিল না মেঘলা, কোনো দিন সেই নীরবতার বাইরে আসার জন্যও নয়, যেখানে সেগুলো আমি লুকিয়ে রেখেছিলাম। আজ কলেজে গেলাম শেষবারের মতো, তোকে দূর থেকে দেখেছিলাম, কি আশ্চর্য! হাসছিলি। ভাবলাম শুরুতে যে খারাপ লাগছিল, হয়তো এটাই ভালো, যে আতঙ্ক তৈরি হচ্ছিল, সব গোপন প্রকাশ হয়ে যাওয়ার, সেরকম তো আর হচ্ছে না। হঠাৎ তার জায়গায় একটা অন্য অনুভূতি এসে দাঁড়ালো, স্বস্তি। এত বছর পর অবশেষে মেঘলা আমার দিকটা জানলো। হয়তো অনেক দেরি হয়ে গেছে, তবুও জানলো তো। তাহলে আজ এই পর্যন্তই। কাল আসবো আবার নতুন আরেকটা চিঠি নিয়ে। তার মানে আবার কাল থাকবো আমি, রেডিওয় কান পেতে থাকবো। আমার অতীতটা যেন মেঘলার কণ্ঠে ভেসে বর্তমানের মধ্যে ফিরে আসছে। প্রতিটা শব্দ যেন এক একটা স্বীকারোক্তি, শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছড়িয়ে পড়ছে। প্রথমবারের মতো আমার নীরবতা ভাঙছে। আর এবার এটা থামানোর কোনো উপায় নেই। 11টা দিন কেটে গেল, 11টা চিঠি আপনারা শুনেছেন মন দিয়ে।
মেঘলার গলাটা যেন আরো নরম হয়ে উঠেছে, তাই না? যে দূরত্ব এতদিন অনুভব করতাম সেটা কি তবে আর নেই? বুঝতে পারছি সেটা বদলে যাচ্ছে আরো জটিল, আরো ভারী কিছুতে। কিন্তু কি সেটা? জানেন কি, আপনাদের থেকে আমরা অনেক রেসপন্স পাচ্ছি। অনেকে নিজের গল্প পাঠাচ্ছেন, নিজের লেখা নয়, নিজেদের জীবনের। আমাদের ফোন করে বলছেন ভালোবাসা, হারানো, ফিরে পাওয়া, সব কিছুর কথা, যেগুলো তারা কোনো দিনও আগে বলতে পারেননি। আর চিঠিগুলো, সেখানে তো আমাদের জীবনের কাহিনী মেঘলা। প্রতিটা শব্দ সত্যি, যেগুলো এক এক করে খুলে পড়ছে টুকরো টুকরো হয়ে। বছরের পর বছর ধরে প্রতিটা চিঠি যেন আমাদের দুজনকে ধরে রেখেছিল। আবার অদ্ভুতভাবে দূরত্বটাও বেড়ে যাচ্ছিল। এরকম হয়? আজ দোকানে সকাল থেকেই কাস্টমার, এই দুপুরেও কমতি নেই। গত দুদিন সেভাবে বৃষ্টি হয়নি, তবে আজ মেঘ আছে। কিন্তু এখনো বৃষ্টি না হওয়ায় কলেজ স্ট্রিটে লোকজনের সংখ্যা বেড়েছে আবার। মেঘলার হাতে চিঠির গোছা। তোর চিঠিগুলো এই কাউন্টারে রাখছি। এগুলো আমায় পাঠালি না কেন অরিত্র? প্রশ্নটা শান্তভাবেই করল, কিন্তু বছরের পর বছর তার ভেতরে জমে থাকা কষ্টটা টের পেলাম। ভেবেছিলাম তুই আমাকে ছাড়া ভালো থাকবি। আর সেই সিদ্ধান্তটা তুই আমার হয়ে নিয়ে নিলি। মেঘলা, আমি ভেঙে পড়েছিলাম মেঘলা। কতটা গভীর খাদের মধ্যে পড়ে গিয়েছিলাম তুই জানিস না। কত কষ্টে এই দোকানটা দাঁড় করিয়েছি। আমি চাইনি তোকে সেই কষ্টের মধ্যে টেনে আনতে। তাই তুই গায়েব হয়ে গেলি, একটা কথাও না বলে। আমি ভেবেছিলাম চুপ করে থাকলে কষ্টটা কম হবে। হয়নি রে। কি বলবো বুঝতে পারছিলাম না। বাইরে হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করেছে, সেই দিকেই তাকিয়েছিলাম। আমি তোর পথ চেয়ে বসেছিলাম, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস। আর হয়তো এখনো ভেবেছিলাম তুই আমায় ভালোবাসিস না। না রে, তোকে ছাড়া কাউকে কোনোদিন ভালোবাসিনি। তাহলে লড়লি না কেন? একবার আমায় বিশ্বাস করতে পারতিস। আমরা একসাথে এই পরিস্থিতিটা সামলাতাম, একসাথে লড়তাম। প্রশ্নটা ঝুলে রইল ভারী হয়ে, এড়ানো যায় না। আমার কাছে এর কোনো উত্তর নেই। আবার নীরবতা নেমে এলো, তবে এই নীরবতার আড়ালে যেন অনেক কথা হয়ে চলেছে। আমি আবার চ্যানেল চেঞ্জ করছি, এবার বেঙ্গালুরু। হ্যাঁ, বেঙ্গালুরু? কখন? শিগগিরই। কাল আমাদের গল্পের শেষ এপিসোড। তারপরেই ও আচ্ছা। আর একটা শহর, আর একটা জীবন। আর এটা তো কোনোদিনও শেষ হয়নি, তাই না? কিছু বলতে পারলাম না। ভেতরে ভেতরে মনে হচ্ছিল কিছু গল্প কখনো শেষ হয় না, তারা শুধু অপেক্ষা করে। আসছি রে, ভালো থাকিস। যা, সাবধানে। মেঘলার প্রোগ্রামের শেষ এপিসোডটা ঘোষণা হয়ে গেছিল আগের দিনই। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। প্রোগ্রাম হবে লাইভ, গঙ্গার ধারে। আমি কাজ শেষ করে দোকানেই বসে, বাইরে ক্লোজড বোর্ড ঝুলিয়ে দিয়েছি। বাইরে বৃষ্টি আর আমার কান রেডিওয়ে।
বৃষ্টির জোর একটু বাড়ল। হুগলি নদীর জল ম্লান আলোয় চিকচিক করছিল। ঘাট প্রায় ফাঁকা, শুধু একটা ছোট্ট আরজে সেট আপ, একটা মজবুত মাইক্রোফোন স্ট্যান্ডে মাইক বসানো, তার সাথে লাগানো উইন্ডশিল্ড বৃষ্টির ফোঁটা ঠেকানোর চেষ্টা করছে। পাশে একটা পোর্টেবল অডিও কনসোল আর ল্যাপটপ, দুটোই প্লাস্টিক দিয়ে যত্ন করে ঢাকা। তারগুলো ভিজে মাটির উপর দিয়ে ছড়িয়ে আছে, মাঝে মাঝে হালকা কাঁপছে। একটা অস্থায়ী ছাউনির নিচে সাউন্ড ইঞ্জিনিয়ার হেডফোন কানে দিয়ে বসে বারবার সিগন্যাল ঠিক রাখার চেষ্টা করছে। বৃষ্টির শব্দের ভেতরেও যেন মেঘলার গলাটা স্পষ্ট পৌঁছয় গোটা শহরে। ঝড় বৃষ্টির মধ্যেও গলা স্থির রাখতে হবে। আর মনের মধ্যে যে ঝড় বয়ে চলেছে তার কি হবে? গুড ইভিনিং কলকাতা। মনসুন লেটার্সের শেষ এপিসোডে আপনাদের স্বাগত। আজ আমি গল্পটা শেষ করব। গল্প শেষ করবে? কি বলছে মেঘলা? তোর দোকানে বসে থেকে লাভ নেই, চুপ করে থাক, চলে যাই গঙ্গার ঘাটে। করা যাবে, কিন্তু সে বুঝতে পারেনি নীরবতা অনেক সময় বিদায়ের থেকেও বেশি জোরে বাজে। সে চুপ করে মেঘলার কথাগুলো আমার ইয়ারবাডে স্পষ্ট শোনা যাচ্ছে। উপকার করলো কি জানে। ঘাটে পৌঁছে একটু দূর থেকে মেঘলাকে দেখতেও পাচ্ছি, তবে সেটা খুব স্পষ্ট নয়, বৃষ্টিতে ঝাপসা। তবে লোকজন নেই সেরকম, বৃষ্টিতে আর কেই বা আসবে। মনে হলো মেঘলাও আমাকে লক্ষ্য করেছে। হ্যাঁ, ওই তো দেখতে পেয়েছে, তাকিয়ে আছে আমার দিকেই, কিন্তু কানে কিছু আসছে না কেন? ও কি চুপ করে বসে আছে? আমি এগিয়ে গেলাম, মেঘলা যেখানে বসেছে সেই দিকটায়। এটাই ছিল আমাদের সিরিজের শেষ। আর আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এই গল্পের শুরুতে আমি মিথ্যে বলেছিলাম এই গল্পটা আমার নয়। আসলে আর যে ছেলেটা আমার জন্য এই চিঠিগুলো লিখেছিল সে এখন আমার সামনে এই গঙ্গার ঘাটেই দাঁড়িয়ে আছে। মেঘলা তো সবই বলে দিচ্ছে, শহর শুনছে প্রতিটা শব্দ। আমি জানি তুই এখানেই আছিস। আমি একেবারে সামনেই এসে গিয়েছি প্রায়। মেঘলা সোজা আমার চোখের দিকে তাকিয়ে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুই আমাদের বেছে নিসটি কেন? এগিয়ে গেলাম আরো কাছে, মাইক্রোফোনের কাছে, কারণ আমি ভয় পেয়েছিলাম যে তুই আমাকে ঘৃণা করবি। আমি ভয় পেয়েছিলাম আমি তোকে পাওয়ার যোগ্য না। আর এখন আমি জানি আমি তোকে হারিয়েছি আমার চুপ করে থাকার জন্য, আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। হঠাৎ যেন বৃষ্টিটা একটু নরম হয়ে এলো, শহরটাও যেন নিঃশ্বাস আটকে রেখেছে। হঠাৎ মেঘলা বলে উঠল, এরপর কি হবে আমি জানি না। আমিও না, কিন্তু এবার আমি চুপ করে থাকতে চাই না। মেঘলা হালকা হাসলো, চোখে জল নিয়ে আমার দিকে চেয়ে বলল, এটাই শুরু। তারপর মাইক্রোফোনের দিকে তাকিয়ে বলল, তো এই ছিল মনসুন লেটার্সের শেষ এপিসোড। দিস ইজ আরজে মেঘলা সাইনিং অফ ফর নাও। গুড নাইট কলকাতা। বৃষ্টির শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল তার কণ্ঠের সঙ্গে। আমরা শুধু দাঁড়িয়েছিলাম একসাথে বৃষ্টির মধ্যে। এবার আর না বলা কথার দেওয়াল আমাদের আলাদা করে রাখেনি। কয়েকদিন কেটে গিয়েছে মনসুন লেটার্সের শেষ এপিসোডের পর।
বইয়ের দোকানটা যেন একটু বদলে গেছে, আরও বেশি মানুষ, আরও বেশি প্রাণ। একটা নতুন বই রাখা আছে তাকে, তার প্রচ্ছদে লেখা মনসুন লেটার্স, অরিত্র সেন। মেঘলা এখনো গল্প বলে অন্য শহরে, তবে এবারের যাওয়াটা ঠিক ছেড়ে যাওয়া নয়। এবার সে নিজের গল্প থেকে পালিয়েও বেড়ায় না। আর কলকাতা তার বৃষ্টি, তার স্মৃতি, তার অন্তহীন ভালোবাসার ক্ষমতা দিয়ে তাদের গল্পটাকে আগলে রাখে, যেমন করে সে সব গল্পকেই রাখে। হয়তো অসমাপ্ত, কিন্তু অপূর্বভাবে বাস্তব। মির্চি বাংলা গল্প মঞ্চে শুনছিলেন মনসুন লেটার্স। গল্পটি লিখেছেন অজিতেশ চৌধুরী। অজিতেশের বাড়ি বাংলাদেশের ঢাকায়। বর্তমানে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি নিয়ে গ্র্যাজুয়েশন করছেন তিনি। বাংলা সাহিত্য, গল্প বলা, ঐতিহাসিক কাহিনী ও সমকালীন বিষয়ভিত্তিক লেখালেখির প্রতি বিশেষ আগ্রহ তার। নিজের লেখার মাধ্যমে বাংলা সাহিত্য ও গল্প বলার জগতে অবদান রাখতে চান। এই গল্পটির অডিও নাট্যরূপ দিয়েছেন কুণাল বসু। বিভিন্ন ভূমিকায় অরিত্র সায়ন্তন মৈত্র, মেঘলা সাঁঝবাতি দাস। সাউন্ড রেকর্ডিং শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ওম স্টুডিও। সাউন্ড ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকে সাইনুর। প্রচার অলঙ্করণ রৌনক পাত্র। সহযোগী পরিচালনা কুণাল বসু ও সৌভিক সাহা। বিশেষ সহায়তা সায়ন ভট্টাচার্য, সাঁঝবাতি দাস। কার্যনির্বাহী প্রযোজনা কুণাল বসু। পরিচালনায় অনির্বাণ ভট্টাচার্য। গল্পের সূত্রধার এবং সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী। প্রযোজনায় মজদুর ইউনিয়ন।